গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা যদিও সন্ধ্যা, আজ তৃতীয় পর্ব। বাবাকে প্রথমে দেখে ইমন ছোটখাটো একটা চমক খেয়েছে। নিজের উপর খানিকটা তার রাগও লেগেছে। কেন তার এতদিন ধরে মনে হয়েছে সে বাবার চেহারা ভুলে গেছে? মোটেও ভোলেনি। তা না হলে দেখা মাত্র সে কিভাবে চিনল? তাকে সামনে এসেও দেখতে হয়নি, পেছন থেকে দেখেই সে চিনে ফেলেছে। ইমন সামান্য লজ্জা পাচ্ছিল, বাবা তাকে দেখে কি করেন এই ভেবে লজ্জা। ছুটে এসে তাকে জড়িয়ে ধরে চুমুটুমু খেলে খুবই লজ্জার ব্যাপার হবে। ইমন বড় ধরনের স্বস্তি বোধ করল যখন সে দেখল তার বাবা সেরকম কিছুই করলেন না। তার দিকে তাকিয়ে বললেন, যাবার জন্য রেডি? ইমন বলল, তোমার মা কই? মা ছোট খালার বাসায় বেড়াতে গেছেন। আমাকে বলে গেছেন তুমি এলে তোমার সঙ্গে চলে যেতে। তোমার সঙ্গে কি যাচ্ছে? অনেক পুটলাপুটি দেখছি। দাও, কিছু আমার কাছে দাও। তোমার হাতেরটা দাও। হাতেরটা দেয়া যাবে না। হাতে কি? চাইনিজ লণ্ঠন। চাইনিজ লণ্ঠনটা তাহলে তোমার হাতেই থাকুক, ব্যাকপ্যাকটা আমার কাছে দাও। বাবার আরেকটা জিনিস ইমনের খুবই ভালো লাগলো, তার মধ্যে ন্যাগিং ভাবটা নেই। সে যখন বলল হাতের জিনিসটা দেয়া যাবে না, তখন বাবা এই নিয়ে কোনো প্রশ্ন করেননি। অন্য যে কেউ হলে বলতো কেন দেয়া যাবে না। মা শুধু এই প্রশ্ন করেই চুপ করে থাকতো না। মা বলতো, দেখি প্যাকেটটা খোলো, আমি দেখতে চাই এটা কি এমন মহার্ঘ বস্তু যা আমার হাতে দেয়া যাবে না। মহার্ঘ বস্তু শব্দটা মা ঘন ঘন ব্যবহার করে। মহার্ঘ বস্তুর ইংরেজি হচ্ছে ভ্যালুয়েবল গুডস। রিকশা বড় রকমের ঝাঁকুনি খেল। ইমন সিট থেকে পড়ে যেতে ধরেছিল। শওকত খপ করে তাকে ধরে ফেলল। ইমন মোটেই অবাক হল না। সে জানত বাবা তাকে কিছুতেই রিকশা থেকে পড়তে দেবেন না। শওকত বলল, তুমি তো বেশ ভালো বাংলা বলতে পারো ইমন। অল্প বয়সী বাচ্চারা বিলেত আমেরিকায় গেলে ইংরেজিটা অতি দ্রুত শেখে। যত দ্রুত শেখে তার চেয়েও দ্রুত গতিতে বাংলা ভুলে যায়। তোমাদের নিউ জার্সির বাড়িতে কি তুমি বাংলায় কথা বলো? মার সঙ্গে বাংলায় কথা বলি। বাংলা পড়তে পারো? পারি, গল্পের বই পড়ি। সবশেষ বাংলা বই কোনটা পড়েছ? বিষের কাঁটা। লেখকের নাম মনে আছে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বলো কি, এই বই তো বাচ্চাদের জন্য কঠিন। কঠিন না, এটা একটা ক্রাইম সলভিং ডিটেকটিভ স্টোরি। বাংলা বই কি তোমার নিজের আগ্রহেই পড়ো নাকি তোমার মা তোমায় জোর করে পড়ান? প্রথম প্রথম বকা দিয়ে পড়াতেন, এখন নিজেই পড়ি। আচ্ছা দেখি তোমার বাংলা জ্ঞানের একটা পরীক্ষা। বলো দেখি পানি শব্দটার ইংরেজি কি? ওয়াটার। হয়েছে, 10-এ 10 পেয়েছ। বলো জল শব্দের ইংরেজি কি? ওয়াটার। আবার হয়েছে, 10-এ 10। এখন বলো অম্বু শব্দটার ইংরেজি কি? ওয়াটার। হয়েছে, এখন পেয়েছ 10-এ 11। 1 নম্বর বেশি দিয়ে দিলাম। 10-এ 11 দেবার নিয়ম নেই, তবে আমি পরীক্ষক হিসেবে ভালো। আমি কাউকেই ফেল করাতে চাই না। আমি চাই সবাই পাশ করুক। ভালো স্টুডেন্টরা 10-এ 11-12 পাক। ইমন মাথা নিচু করে হাসল। শওকত বলল, ইমন শোনো, আমার মনে ক্ষীণ সন্দেহ হচ্ছে অম্বু শব্দটার মানে তুমি জানো না। তুমি অনুমানে বলেছ। যেহেতু পরপর 2টি শব্দের ইংরেজি হল ওয়াটার, তুমি ধরে নিয়েছ পরেরটাও তাই হবে। আমার অনুমান কি ঠিক? হ্যাঁ ঠিক। তাহলে তো তোমাকে 10-এ 11 দেয়া যায় না, নাম্বার কমে যাবে। তোমাকে দিলাম 10-এ 5, ঠিক আছে? না, ঠিক নেই। কেন ঠিক নেই? ইমন শান্ত গলায় বলল, আমার উত্তর শুদ্ধ হয়েছে, তুমি সেইভাবে আমাকে নম্বর দেবে। উত্তর কিভাবে দিয়েছি সেটা চিন্তা করে নাম্বার দেবে না। তোমার যুক্তি গ্রাহ্য। গ্রাহ্য মানে জানো? গ্রাহ্য মানে হলো গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড। এখন তুমি বলো 10-এ তোমাকে কত দিতে হবে? আগে যা দিয়েছ তাই, 10-এ 11।
ঠিক আছে, তাই দিলাম, 10-11। থ্যাংক ইউ। শওকতের পায়ের কাছে বড় লাল রঙের একটা স্যুটকেস, হাতে ইমনের সবুজ রঙের ব্যাকপ্যাক। শওকত ব্যাকপ্যাক পায়ের কাছে রেখে বাঁ হাত দিয়ে ইমনের কোমর চেপে ধরেছে। কিছুটা জায়গা রাস্তা খুব খারাপ, খোঁড়াখুঁড়ি চলছে, অথচ মাত্র 1 সপ্তাহ আগেই নতুন পিচ ঢেলে রাস্তা ঠিক করা হয়েছিল। শওকত বলল, জার্নি বাই রিক্সা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এই ঝাঁকুনি তো ভালো লাগার মতো কিছু না। ভালো লাগছে কেন? আমি জানি না কেন ভালো লাগছে। সবচেয়ে ভালো রিক্সা ভ্রমণের একটা ব্যবস্থা আমি করব, যাতে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন যেন এই ভ্রমণের কথা তোমার মনে থাকে। কেমন সেটা? আমি কি করব শোনো। প্রচণ্ড বৃষ্টির মধ্যে খোলা রিক্সায় তোমাকে নিয়ে বের হব। রাস্তায় পানি জমে যাবে, পানির ভেতর দিয়ে রিক্সা চলবে। তোমার কাছে মনে হবে তুমি চাকা লাগানো নৌকায় চড়েছ। মাথার উপর ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, ঠান্ডা বাতাসে তোমার শরীর শিরশির করবে। ইমন মুগ্ধ গলায় বলল, আই থিঙ্ক আই উড লাইক দ্যাট। তোমার কি ঠান্ডার ধাত আছে? ঠান্ডার ধাত মানে কি? ঠান্ডার ধাত মানে হলো অল্পতেই যাদের ঠান্ডা লাগে। একটা আইসক্রিম খেলে গলা ফুলে গেল, মাথায় 3 ফোঁটা বৃষ্টি পড়ল, অমনি জ্বর কাশি। আছে ঠান্ডার ধাত? আছে। থাকলে থাকুক, আমরা বৃষ্টিতে ভিজবই। ওকে। ইমন লক্ষ্য করল তার কেন জানি কাঁদতে ইচ্ছা করছে, গলা ভার ভার লাগছে, গলার কাছে কি যেন আটকে আছে, অথচ কাঁদার মতো কোনো ঘটনা ঘটেনি। বাবার সঙ্গে রিক্সা করে যেতে তার খুবই ভালো লাগছে, আবার একই সঙ্গে কান্নাও পাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চোখ ভিজে যাবে। কান্না বন্ধ করার সহজ বুদ্ধি হল কঠিন কোনো বিষয় নিয়ে কথা বলা। তেমন কোনো কঠিন বিষয় ইমনের মাথায় আসছে না। শওকত বলল, চুপ করে আছে কেন, কথা বলো। ইমন কোনো কথা বলল না, চুপ করেই রইল। শওকত তাকিয়ে দেখল ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সে কিছু বলল না। রেবেকা সারাদিন ছেলের টেলিফোনের জন্য অপেক্ষা করেছে, ইমন টেলিফোন করেনি। রেবেকা খোঁজ নিয়েছে, ইমনকে তার বাবা বাসা থেকে নিয়ে গেছে সকাল 10:30টায়। এখন বাজে সন্ধ্যা 7টা, এর মধ্যে টেলিফোন আসেনি। মোবাইল টেলিফোনে টেলিফোন করার কায়দা কানুন তাকে খুব ভালো করে শিখিয়ে দেওয়া হয়েছে। ইমন কোনো বোকা ছেলে না যে ভুলে যাবে। তাকে বারবার বলে দেওয়া হয়েছে বাবা যে বাসায় থাকে সেখানে পৌঁছার পরেই যেন টেলিফোন করা হয়। ইমন তা করেনি। রেবেকা যা করতে পারে তা হচ্ছে ছেলে টেলিফোনের অপেক্ষা না করে নিজেই কাজটা করা। সেই ইচ্ছাও হচ্ছে না। তার খুবই চিন্তা লাগছে, ছেলেকে নিয়ে চিন্তা না, ছেলে কেন টেলিফোন করছে না তা নিয়ে চিন্তা। ইমনের টেলিফোন এলো রাত 8টায়। সারাদিনে সে কোনো টেলিফোন করেনি, এই নিয়ে রেবেকা কোনো কথা বলল না। যেন কিছুই হয়নি সেরকম গলার স্বর করে বলল, কেমন আছো ইমন? ইমন বলল, ভালো। ফান হচ্ছে? কি ফান হচ্ছে? ইমন জবাব দিল না। রেবেকা বলল, সারাদিনে কি কি করলে সেটা বলো। ইমন এই প্রশ্নেরও জবাব দিল না। রেবেকা শঙ্কিত বোধ করলেন। ছেলে যদি হঠাৎ কথা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে সে আর মুখ খুলবে না। সামনে থাকলে তাকে ভুলিয়ে ভালিয়ে আবার কথা শুরু করা যেত। এখন সে সামনেও নেই। রেবেকা ছেলের কথা শুরু করানোর জন্য বললেন, ইমন, তুমি কি তোমার বাবাকে চাইনিজ লণ্ঠনটা দিয়েছ? ইমন বলল, কিছুক্ষণ আগে দিয়েছি। দিতে এত দেরি হলো কেন? রিক্সা থেকে নেমে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, আমি আরেকটা নতুন বানিয়ে কিছুক্ষণ আগে দিয়েছি। সারাদিন বসে বসে চাইনিজ লণ্ঠন বানালে? বাবা রঙিন কাগজ কিনে আনলো, গাম কিনে আনলো, মোমবাতি আনলো। সারাদিন লণ্ঠন বানানো নিয়ে ব্যস্ত ছিলে বলে আমাকে টেলিফোন করতে পারোনি, তাই না?
হ্যাঁ। তোমার বাবা কি লণ্ঠন দেখে খুশি হয়েছে? সে এখন কোথায়, কি করছে? বাবা এখন আরেকটা লণ্ঠন বানাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আমি তো 3টা রং ব্যবহার করেছি, লাল, সবুজ আর হলুদ। বাবা বলছে 3টা রং ব্যবহার না করে একটা রঙের অনেকগুলো শেড ব্যবহার করে বানালে খুব সুন্দর হবে। যেমন ধরো সবুজ রং। বাবা এখন সবুজ রঙের 5টা শেড বানাচ্ছে। সবুজ রঙের 5টা শেড তুমি পাবে কোথায়? বাজারে তো একটাই সবুজ রঙের কাগজ পাওয়া যায়। সবুজ রঙের 5টা শেড বাবার রং গুলে বানিয়েছে। ও আচ্ছা, তোমার বাবা তো একজন পেইন্টার, আমি ভুলেই গিয়েছিলাম। ইমন বলল, মা আমি এখন রাখি, বাবাকে সাহায্য করতে হবে, বাই। রেবেকা কিছু বলার আগেই ইমন টেলিফোন রেখে দিল। খুব জরুরি প্রশ্ন রেবেকার করা হলো না, আজ দুপুরে সে কি খেয়েছে, খাবারটা কি ঘরে তৈরি হয়েছে না বাইরে থেকে এসেছে। শওকত খুব মন দিয়েই চাইনিজ লণ্ঠন বানাচ্ছে। ফ্রেম তৈরি হয়ে গেছে, এখন শুধু ফ্রেমে সবুজ রঙের কাগজ বসানো। ইমন আগ্রহ নিয়ে বাবার কাজ দেখছে। সে হাঁটু গেড়ে বাবার সামনে বসে আছে, তার হাতে আইকা গামের কৌটা। তার কাজ হচ্ছে কাগজে আইকা গাম লাগিয়ে দেয়া। ইমন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? সবুজ রঙের উপর লাল রঙের একটা ফিগার আঁকবো। সবুজের মধ্যে লাল খুব ভালো ফোটে। আমি কি করব শোনো, যেখানে গাঢ় সবুজ রঙের কাগজ সেখানে ফিগারটা আঁকবো হালকা লাল রঙে, আবার যেখানে হালকা সবুজ রং ব্যবহার করেছি সেখানে ফিগার আঁকা হবে গাঢ় লাল রঙে। এতে কি হবে জানো? কি হবে? লাল রঙের ইন্টেন্সিটি সমান মনে হবে, ফিগারটা 3 ডাইমেনশনাল হয়ে যাবে। লণ্ঠন জ্বালালে মনে হবে ফিগারটা লণ্ঠন থেকে বাইরে চলে এসেছে। সত্যি? আমার এরকম মনে হচ্ছে, শেষ না হলে বুঝতে পারবো না। কখন শেষ হবে? বুঝতে পারছি না, সময় লাগবে। আমি কিন্তু জেগে থাকব। আচ্ছা ইমন, তুমি কি চা বানাতে পারো? না। এসো, তোমাকে চা বানানো শিখিয়ে দিই। এখন তোমার কাজ হবে মাঝে মাঝে চা বানিয়ে আমাকে খাওয়ানো, পারবে না? পারবো, আমি মিল্কশেক বানাতে পারি। মিল্কশেকের মতো জটিল বস্তু যে বানাতে পারে, চা বানানো তার কাছে কিছুই না। চা বানানো তার কাছে লেন্টিল রাইস। লেন্টিল রাইস মানে কি? লেন্টিল রাইস মানে হলো ডাল ভাত। এটা একটা বাংলা বাগধারা, যার অর্থ খুবই সহজ কাজ। খুব সহজ কাজের ইংরেজি বাগধারা কি? আ পিস অফ কেক। জীবনের প্রথম চা বানালো ইমন রাত 9টায়। তার কাছে মনে হলো প্রথম কাপ চা বানিয়ে সে হঠাৎ অনেকখানি বড় হয়ে গেছে। শওকত চায়ে চুমুক দিয়ে বলল, প্রথম প্রচেষ্টা হিসেবে চলে, তবে তেমন ভালো হয়নি। দুধ বেশি হয়েছে, চিনিও বেশি হয়েছে। আমার ধারণা পরের বার থেকে ঠিক হয়ে যাবে। ইমন লক্ষ্য করল তার বাবার সঙ্গে তার মায়ের একটা বড় ধরনের অমিল আছে। ইমনের বানানো প্রথম চা যত খারাপই হোক, মা চুমুক দিয়ে বলতো, অসাধারণ হয়েছে, আমি আমার জীবনে এত ভালো চা খাইনি। বাবা সেরকম বলেনি। তার অর্থ হলো বাবা যখন বলবে চা ভালো হয়েছে, তখন ধরে নিতে হবে চা ভালো হয়েছে। ইমন আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন বাবা আবার চা খেতে চাইবে। সে বানাবে। এবারের চায়ে দুধ এবং চিনি কম দিতে হবে। চাইনিজ লণ্ঠনের নির্মাণ থেকে ইমনের আগ্রহ এখন অনেক কমে গেছে। এখন তার আগ্রহ চা বানানোতে। আনিকা চিন্তাই করতে পারেনি আজও তার অফিসে পৌঁছতে দেরি হবে। অন্য দিনের চেয়ে 10 মিনিট আগে সে ঘর থেকে বের হয়েছে। সেই হিসেবে ধরলে 15 মিনিট আগে অফিসে পৌঁছানোর কথা। অথচ এলিফ্যান্ট রোডের জ্যামে সে 40 মিনিট ধরে আটকা পড়ে আছে। জ্যামের কারণ, রাস্তার মাঝখানে নষ্ট হয়ে পড়ে আছে একটি ট্রাক। ট্রাকের পাশের খালি জায়গাটা দিয়ে একসঙ্গে 2টা গাড়ি ঢুকতে গিয়ে গিট্টু লেগে গেছে। কেউ নড়তে পারছে না, কারো তেমন মাথা ব্যথাও নেই। সবাই গা ছেড়ে অপেক্ষা করছে কিছু একটা হবে। কখন হবে, কিভাবে হবে, সেটা নিয়ে কারো কোনো টেনশন দেখা যাচ্ছে না। ফ্লাস্কে করে এক ছেলে রং চা বিক্রি করছে। অনেকেই আগ্রহ করে সেই চা খাচ্ছে। ছেলেটা আনিকার কাছে এসে বলল,
আফা চা খাইবেন? আনিকা বলল, যা ভাগ, থাপ্পড় খাবি। আনিকা ভেবেই পাচ্ছে না ফট করে থাপ্পড় দেওয়ার কথাটা সে কেন বলল। তার মেজাজ কি এতটাই খারাপ হয়েছে? প্রতি সপ্তাহে তার 2-3 দিন লেট হচ্ছে, অন্যদেরও লেট হচ্ছে। অন্যদেরটা কারো চোখে পড়ছে না, তারটা চোখে পড়ছে। সেকশন অফিসার সিদ্দিক সাহেব গতকাল খুব ভালো মানুষের মতো তার ঘরে এসে বললেন, মিস আনিকা, আপনি কি 200-250 টাকা খরচ করতে পারবেন? আনিকা তটস্থ হয়ে বলল, কোন ব্যাপারে স্যার? একটা দেয়াল ঘড়ি কিনে আপনার শোবার ঘরে টানিয়ে রাখবেন। আজকাল দেয়াল ঘড়ি সস্তা হয়ে গেছে, 200-250 টাকায় ভালো ঘড়ি পাওয়া যায়। আমার ধারণা আপনার বাসায় কোনো দেয়াল ঘড়ি নেই। অপমানে আনিকার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে বলল, এবার বেতন পেয়ে একটা ভালো ঘড়ি কিনব স্যার। জ্যাম বোধহয় ছুটেছে, সব গাড়ি একসঙ্গে চলা শুরু করেছে। এতক্ষণ কারো কোনো ব্যস্ততা ছিল না, এখন ব্যস্ততার সীমা নেই। কে কার আগে যাবে, যেন অলিম্পিকের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ফার্স্ট হয়ে সোনা জিততে হবে। 1 ঘন্টা 22 মিনিট লেট করে আনিকা অফিসে পৌঁছল। সিদ্দিক সাহেব আজ কি বলবেন কে জানে। হয়তো বলবেন, মিস আনিকা, আপনাকে অফিসের খরচ একটা ঘড়ি কিনে দিই। শান্ত গলায় কঠিন অপমানের কথা একজন মানুষ কি করে বলে কে জানে। আনিকার ইচ্ছা করছে অফিসে না ঢুকে বাসায় চলে যেতে। পরপর 3 দিন বাসায় কাটিয়ে অফিসে হাজির হবে। যার যা ইচ্ছা বলুক। যা ইচ্ছা করে তা করা যায় না। মানুষ চলে অনিচ্ছার পথে, তাকে বাধ্য হয়ে চলতে হয়। আনিকা তার ঘরে ঢুকল। তার ঘরে সে একা না, আরেকজন সিনিয়র কলিগ আছেন, জাহানারা। অফিসে তার নাম পান আপা। তিনি সারাক্ষণ পান খান। শুধু যে নিজে খান তা না, অন্যদেরও খাওয়াবার চেষ্টা করেন। ময়মনসিংহের মিকচার জর্দা, মহেশখালীর পান। জাহানারা আনিকাকে দেখে কেমন যেন অন্যরকম চোখে তাকালো। আনিকার বুক ছ্যাঁত করে উঠল। আজ মনে হয় বড় কোনো ঘটনা ঘটেছে। আনিকা বলল, আপা কেমন আছেন? আজ দেরি হয়ে গেল, কেউ কি আমার খোঁজ করেছিল? জাহানারা শুকনা গলায় বললেন, বড় সাহেব 2বার এসে খোঁজ করেছেন, তোমাকে দেখা করতে বলেছেন। আনিকার ঢোক গিলল। আজ ভালো যন্ত্রণা হবে। এখনো সময় আছে, চেয়ারে না বসে ঘর থেকে বের হয়ে গেলেই হয়। 3 দিন বাসায় শুয়ে বসে কাটাবে। বেইলি রোডের নাটক পাড়ায় নাটক দেখবে, ফুচকা খাবে। একদিন যাবে শওকতের বাসায়। শওকত তার ছেলেকে নিয়ে কি আহ্লাদি করছে দেখবে। ছেলের জন্মদিনে শওকত কি তাকে ডাকবে? মনে হয় ডাকবে না। ডাকুক বা না ডাকুক, জন্মদিনের একটা উপহার তো কিনতে হবে। ছেলেদের উপহার কেনার যন্ত্রণা আছে। একটা দিন লাগবে উপহার বেছে বের করতে। যত কিছুই সে ভাবুক, শেষ পর্যন্ত বড় সাহেবের কামরায় তাকে ঢুকতেই হবে। সম্পূর্ণ নিজের ইচ্ছায়, নিজের স্বাধীনতায় সে আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। সিদ্দিক সাহেব আনিকাকে দেখে বললেন, ও আচ্ছা, আপনি এসেছেন, বসুন বসুন। আনিকা বসল। সিদ্দিক সাহেব তার সামনে খবরের কাগজ ভাঁজ করে রাখতে রাখতে বললেন, আজকের কাগজ দেখেছেন? জোকস কর্নারে মজার একটা জোকস ছাপা হয়েছে। টিচার ছাত্রকে জিজ্ঞেস করছে, ঘোড়া এবং হাতি এদের পার্থক্য কি? ছাত্র বলছে, ঘোড়ার লেজ পেছনে থাকে, হাতির লেজ সামনে থাকে। এইসব জোকস এরা কোথায় পায় কে জানে। আনিকা অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। তার আচার আচরণের কোনো মানে সে বুঝতে পারছে না। মিস আনিকা? জি স্যার। আপনার কি রাশি বলুন তো? তুলা রাশি, লিব্রা। আজকের দিন আপনার রাশিফল কি বলছে দেখি? তুলা রাশি। বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের যন্ত্রণা থেকে দূরে থাকুন, দূরপাল্লার ভ্রমণে বের হবেন না, চাকুরি বা ব্যবসায় আর্থিক গোলযোগের সম্ভাবনা। আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? আমি বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। সিদ্দিক সাহেব হাসি মুখে বললেন, আমিও বিশ্বাস করি না, তবে আমার বেলায় খুব মেলে। আমি পত্রিকা খুলে প্রথম পড়ি রাশিফল, তারপর পড়ি জোকস, তারপর ফ্রন্ট পেজে যাই। আনিকা বুঝতে পারছে না এই মানুষটার সমস্যা কি, হড়বড় করে এত কথা কেন বলছে।
কোন একটা ঘটনা অবশ্যই ঘটেছে। ঘটনাটা কি? মিস আনিকা। জি স্যার। আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ এবং সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। চা খাবেন? জি না স্যার, চা খাবো না। সারপ্রাইজটা কি? আপনার প্রমোশন হয়েছে। আমাদের চাকরিতে প্রমোশন তো রেয়ার ঘটনা। 10 বছর 12 বছর একই পোস্টে ঘটর ঘটর করেও কিছু হয় না। আপনার ভাগ্য খুবই ভালো, কংগ্রেচুলেশনস। আনিকা হতভম্ব হয়ে গেল। তার প্রমোশন হয়েছে, তার মানে সে এখন সিদ্দিক সাহেবের র্যাঙ্কের একজন। অফিসের গাড়ি তাকে নিয়ে আসবে, দিয়ে আসবে, অফিসের কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ তার নিজের আলাদা একটা ঘর হবে, ঘরের সামনে টুলের উপর পিয়ন বসে থাকবে। মিস আনিকা। জি স্যার। আপনি খুশি হয়েছেন? অবশ্যই খুশি হয়েছি। খুশি হব না কেন? এটা আমার কল্পনার বাইরে। কল্পনার বাইরে থাকবে কেন? আপনি 2টা সেকশনাল পরীক্ষাতেই খুব ভালো করেছেন, কাজে কর্মেও স্মার্ট, আপনার রেকর্ডস তো খুবই ভালো। আমাদের মিষ্টি কবে খাওয়াবেন? আজই খাওয়াবো। আজকের দিনটা ছুটি নিয়ে বাসায় যান, আত্মীয় স্বজনদের সুসংবাদটা দিন। আনিকার চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হলো। এই আনন্দের খবরটা প্রথমেই শওকতকে দিতে ইচ্ছে করছে। সে কি মিষ্টি নিয়ে শওকতের বাসায় যাবে? শওকত যখন বলবে কিসের মিষ্টি, সে বলবে আমার বিয়ে ঠিক হয়েছে, তার মিষ্টি। আমার চাচা শ্বশুর আমাকে দেখতে এসেছিলেন, তার মিষ্টি। শওকতের বাসায় যাওয়া যাবে না। মিতুর শ্বশুরবাড়িতে অবশ্যই যাওয়া যায়। মিতুর বরের জন্য একটা পাঞ্জাবি আর 1 প্যাকেট মিষ্টি। আনিকা নিজের ঘরে ঢুকল। জাহানারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি লজ্জার ব্যাপার, দীর্ঘদিনের সহকর্মী আজ তাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। আনিকার লজ্জা লাগছে, আবার খুব ভালোও লাগছে। চোখে পানি এসে যাচ্ছে। আজ ছুটি নেয়াই ভালো। প্রমোশন পেয়ে একজন একটু পরপর আনন্দে কাঁদছে, এই দৃশ্য দেখে সবাই আড়ালে হাসাহাসি করবে। সে এখন একজন ক্লাস 1 গেজেটেড অফিসার। তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করার সুযোগ সে দেবে না। প্রমোশনের খবর মনে হয় সবাই জেনে গেছে। অফিস থেকে বের হতেই কারপুলের এক ড্রাইভার ছুটে এসে বলল, আপা কোথায় যাবেন? আনিকা বলল, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাব। ড্রাইভার বলল, একটু দাঁড়ান আপা, গাড়ি নিয়ে আসি। আনিকা বুঝতে পারছে না তার কি করা উচিত। না না, গাড়ি লাগবে না, এই বলে সে কি হাঁটা শুরু করবে, নাকি বলবে আমাকে একটা রিক্সা ডেকে দিন, তাতেই হবে। আনিকা তার অফিসের গাড়িতে বসে আছে। বিস্ময়কর ব্যাপার, কোনো বিষয়ই মানুষ একা নিতে পারে না। আনিকার এমনই কপাল, তার জীবনের সমস্ত বিস্ময়কর ঘটনা সে আর কারোর সঙ্গে ভাগ করে নিতে পারেনি। কত নাটকীয় ঘটনা মানুষের জীবনে ঘটে, এমন কি হতে পারে না? হঠাৎ তার চোখে পড়বে রাস্তার এক মাথায় শওকত দাঁড়িয়ে সিগারেট টানছে। এই জায়গায় এসে তাদের গাড়ির জ্যামে আটকা পড়ল। গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে আনিকা ডাকল। শওকত অবাক হয়ে কাছে এসে বলবে, সরকারি গাড়ি দেখছি, তুমি গাড়ি পাও জানতাম না তো। আনিকা তখন অবহেলার ভঙ্গিতে বলবে, আগে পেতাম না, এখন প্রমোশন হয়েছে, এখন পাচ্ছি। প্রমোশন আবার কবে হলো? বাদ দাও তো, প্রমোশন কবে হলো সে আলাপ এখন করতে ইচ্ছা করছে না। তুমি সিগারেট ফেলে গাড়িতে উঠে এসো। আনিকা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। গাড়িতে উঠে আসতে বলাটা মনে হয় ঠিক হবে না। সরকারি গাড়িতে বাইরের লোক তোলার নিয়ম নাই। ড্রাইভার বলল, আপা আপনার বাসা কোন দিকে? আনিকা বলল, বাসায় যাব না, আপনি একটা কাজ করুন, আমাকে নিউ মার্কেটের গেটে নামিয়ে দিয়ে চলে যান, আমি কয়েকটা ওষুধ কিনব। আমি অপেক্ষা করি? আপনাকে অপেক্ষা করতে হবে না, আমাকে নামিয়ে দিয়ে আপনি চলে যাবেন, আমার দেরি হবে। প্রথমে আনিকা কয়েকটা গানের ক্যাসেট কিনল। তার মধ্যে নজরুল গীতির একটা ক্যাসেট আছে, সেখানে মদিনাবাসী প্রেমে ধরো হাত মম গানটা আছে। ক্যাসেটগুলো কেনার পরই মনে হলো শুধু শুধু টাকাগুলো নষ্ট করেছে। তাদের বাসায় ক্যাসেট শোনার কোনো যন্ত্র নেই।
আনিকার সামান্য মন খারাপ হলো। অকারণে টাকা নষ্ট করতে তার মায়া লাগে। সে বেশ কৃপণ মেয়ে। আজকের শুভ দিনটা মনে রাখার জন্যে শওকতের জন্যে কিছু কেনা দরকার। দামি কিছু না, 200-250 মধ্যে কিছু। একটা শার্ট কেনা যেতে পারে। আজকাল কাপড় চোপড় সস্তা হয়েছে, 200-250 টাকায় ভালো শার্ট পাওয়া যায়। অনেক ঘোরাঘুরির পর একটা শার্ট আনিকার পছন্দ হলো। দাম 350 টাকা। ফিক্সড প্রাইসের দোকান, 1 টাকাও কমাবে না। 300 টাকায় শার্টটা কেনার সে অনেক চেষ্টা করল, দোকানদার রাজি হলো না। আনিকা ঠিক করল শওকতকে কিছু না দিয়ে তার ছেলের জন্য উপহার কিনবে। শওকতের জন্য শার্টের বাজেট ছিল 250 টাকা। তার সঙ্গে আরও 250 যোগ করে 500 টাকা হবে। 500 টাকার মধ্যে কিছু। যে ছেলে আমেরিকার মতো জায়গায় বড় হয়েছে তাকে নিশ্চয়ই 150 টাকার খেলনা দেয়া যায় না। আনিকা অনেকগুলো দোকানে ঘুরল, কোনো কিছুই মনে ধরছে না। একটা কচ্ছপ শুধু পছন্দ হয়েছে। কচ্ছপটা সারাক্ষণ শুধু মাথা দোলায়। রং বেরঙের কচ্ছপ কোনো কারণ ছাড়াই মাথা দোলাচ্ছে, দেখতে মজা লাগে। কচ্ছপটার দাম মাত্র 125 টাকা। এত কম দামি জিনিস বিদেশি ছেলেকে উপহার দেয়া ঠিক না। আরও ভালো কিছু দেখতে হবে। জিনিসটা দেখতে সুন্দর হবে, দাম 500 টাকার মধ্যে থাকবে। দুপুর 2:25 আনিকা নিউ মার্কেট থেকে বের হলো। তার হাতে কচ্ছপ। 125 টাকা দামের কচ্ছপ তাকে দোকানি দিয়েছে 90 টাকায়। নিউ মার্কেটের গেট থেকে বের হবার পরপরই একটা ইয়েলো ক্যাব এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার মুখ বের করে বলল, আপা আমাকে চিনেছেন? আনিকা বলল, হ্যাঁ চিনেছি। কেমন আছেন আপা? ভালো। কোথায় যাবেন? উঠেন, গাড়িতে ওঠেন। কোনো কথা না বলে আনিকা গাড়িতে উঠল। ড্রাইভার বলল, বাসায় যাবেন না ওই দিনের মতো কিছুক্ষণ ঘুরবেন? আনিকা বলল, আপনার গাড়িতে কি এসি আছে? এসি থাকলে কিছুক্ষণ ঘুরব। এসি আছে, নতুন গ্যাস ভরেছি, ভালো ঠান্ডা হয়। কিছুক্ষণের মধ্যে দেখবেন গাড়ির মধ্যে মাঘ মাস। গাড়িতে ক্যাসেট প্লেয়ার আছে? ক্যাসেট প্লেয়ার থাকলে গান শুনব, আমি ক্যাসেট কিনে এনেছি। ক্যাসেট প্লেয়ার নষ্ট, ঠিক করব বলে আর ঠিক করা হয় না। ট্যাক্সি ক্যাবে সবাই এসি চায়, কেউ গান শুনতে চায় না। হ্যাঁ, ট্যাক্সি ক্যাবে উঠে গান শুনবে এত শৌখিন মানুষ বাংলাদেশে নাই। বিলাত আমেরিকায় থাকলে থাকতে পারে। আপনি কথা কম বলে গাড়ি চালান, কথা বেশি বলেন। ড্রাইভার বলল, একটা কথা শুধু জিজ্ঞেস করব, তারপর আর কিচ্ছু জিজ্ঞেস করব না। ফাঁকা রাস্তায় যতক্ষণ বলেন ঘুরব। কি, উনার সঙ্গে কি পরে দেখা হয়েছে? কার সঙ্গে? ওই যে ভদ্রলোক যাকে বিয়ে করতে গেলেন, কাজী অফিসের সামনে থেকে ওই লোক ছুটে গেল। আমার পরিবারকে ঘটনাটা বলেছিলাম, সে মনে খুবই কষ্ট পেয়েছে। আপনি অনেক কথা বলে ফেলেছেন, আর কথা বলবেন না। জি আচ্ছা। আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে, ক্লাস 2-তে পড়ে। মেয়ের নাম কি? উজ্জ্বলা। উজ্জ্বল আবার কেমন নাম? মেয়ের গায়ের রং উজ্জ্বল, এই জন্যে মা শখ করে রেখেছে উজ্জ্বলা, মুসাম্মত উজ্জ্বলা বেগম। আনিকা হাতে ধরে রাখা কচ্ছপটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এই কচ্ছপটা রাখুন, উজ্জ্বলাকে দেবেন, আমার উপহার। আর শুনুন, এখন থেকে কোনো কথা বলবেন না, মুখ বন্ধ করে গাড়ি চালাবেন। একটা শব্দ যদি বলেন আমি গাড়ি থেকে নেমে যাব। শব্দ বলতে হবে না, গলা খাঁকারি দিলেও নেমে যাব। গাড়ির এসি সত্যি ভালো। আনিকার এখন শীত শীত লাগছে। একটা পাতলা সুতির চাদর থাকলে ভালো হতো। সারা গায়ে চাদর জড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকা। গাড়ির ক্যাসেট প্লেয়ারটা ভালো থাকলে গান শোনা যেত। মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম। হাত প্রেমে ধরতে হয়, অপ্রেমে হাত ধরা যায় না। সে যে শওকতের হাত ধরে আছে, সেই হাত কি প্রেমে ধরে আছে না অপ্রেমে ধরে আছে? ইদানিং তার খুব ঘন ঘন মনে হচ্ছে শওকত নামের মানুষটার প্রতি তার কোনো প্রেম নেই। যা আছে তা অন্য কিছু। এই অন্য কিছুটা কি তা সে জানে না।
খুব বুদ্ধিমান কোনো মানুষের সঙ্গে যদি তার পরিচয় থাকত, তাকে সে জিজ্ঞেস করত। মিসির আলির মতো বুদ্ধিমান কেউ, যিনি একটা দুটো প্রশ্ন করেই সব জেনে ফেলতেন, কিংবা তাকে প্রশ্ন করতে হতো না, তিনি চোখের দিকে তাকিয়েই সব বলে ফেলতেন। আনিকা পা উঠিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসল, চোখ বন্ধ করল। এখন কেন জানি তার মনে হচ্ছে গাড়িতে গান বাজছে। এটি মন্দ না, গান হচ্ছে কল্পনায়। কল্পনায় গান শুনতে শুনতে মিসির আলি সাহেবের সঙ্গে কথা বলা যায়। দেখা যেতে পারে এই বৃদ্ধ তার সমস্যার সমাধান করতে পারেন কিনা। সে কি শওকত নামের মানুষটার সঙ্গে ঝুলে আছে? মিসির আলি প্রশ্ন করছেন, সে উত্তর দিচ্ছে। তোমার সঙ্গে ওনার কতদিনের পরিচয়? অনেক দিনের। শোনো আনিকা, তুমি এক দুই শব্দে প্রশ্নের জবাব দেবে না। এক দুই শব্দে প্রশ্নের জবাব দিতে হয় পুলিশের কাছে। আমি পুলিশ না। আমার প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেবে। সেই বিস্তারিত জবাব থেকে অনেক কিছু বের হয়ে আসবে। এখন বলো, শওকত নামের মানুষের সঙ্গে তোমার কতদিনের পরিচয় এবং কিভাবে পরিচয়? আমার বড় ভাই এবং উনি এক ক্লাসে পড়তেন। দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল। তারা দুজন একসঙ্গে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। উনি ভাইয়ার সঙ্গে দেখা করতে আসতেন। আমি 5 বছর বয়স থেকেই তাকে চিনি। ওনার বিষয়ে আপনাকে একটা মজার কথা বলি। 5 বছর বয়স থেকেই আমি ওনাকে নাম ধরে ডাকতাম। ভাইয়া তাকে ডাকত শওকত, আমিও ডাকতাম শওকত। হয়তো কোনো একদিন উনি বাসায় এসেছেন, আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে বলতাম, ভাইয়া শওকত এসেছে। ভাইয়া আমাকে বকাবকি করত, বলতো, নাম ধরে ডাকছিস কেন? আমি বলতাম, তুমিও তো নাম ধরেই ডাকো। একটু বড় হবার পর আমি শওকত ভাই ডাকা শুরু করি। তখন উনি বললেন, বাচ্চা একটা মেয়ে আমাকে নাম ধরে ডাকে, আমার খুব মজা লাগে। তুমি আমাকে নাম ধরেই ডাকবে। তোমার বড় ভাইয়ের প্রসঙ্গ বলো। উনি আমার আপন ভাই ছিলেন না, উনি ছিলেন আমার সৎ ভাই। উনার মার মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। ভাইয়া আমাকে খুবই আদর করতেন। আমার ভাইয়া আমাকে যে আদর করতেন, পৃথিবীর কোনো ভাই তার বোনকে এত আদর কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। উনি মারা গেছেন? জি, উনি মারা গেছেন। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তোমার ভাই কিভাবে মারা গেছেন সেটা আপনাকে বলতে চাচ্ছি না। অপঘাতে? হ্যাঁ, অপঘাতে মারা গেছেন। ঘুমের ওষুধ খেয়েছিলেন। আমার বাবা মা দুজনেই ভাইয়াকে খুব যন্ত্রণা দিতেন। সারাক্ষণ বকাবকি, সারাক্ষণ রাগারাগি। ভাইয়ার আর্ট কলেজে ভর্তি হওয়াটা বাবা কিছুতেই মেনে নিতে পারেননি। বাবা বলতেন, সব বখাটেরা আর্ট কলেজে পড়তে যায়। এটার নাম আর্ট কলেজ না, এটার নাম বখাটে কলেজ। বাবা তার কলেজে পড়ার খরচ দেওয়া বন্ধ করে দিলেন। তখন শওকত তার কলেজের বেতন দিত, রং তুলি কিনে দিত। শওকতের অবস্থা তো ভালো ছিল না, তারও খুব কষ্ট হতো। শেষে ভাইয়া কলেজ ছেড়ে দিল। দিনরাত বসে বসে থাকত। তখন তার মধ্যে সামান্য মাথা খারাপের লক্ষণ দেখা দিল। রাত জেগে ছবি আঁকত, ছবির মানুষগুলির সঙ্গে বিড়বিড় করে কথা বলতো। কি কথা? কি কথা বলতো আমার মনে নেই। সারা রাত জেগে জেগে ছবি আঁকতো আর কথা বলতো, এটা মনে আছে। তারপর একদিন বাবাকে লম্বা একটা চিঠি লিখে সে ঘুমের ওষুধ খেয়ে মারা গেল। কি লেখা সেই চিঠিতে? কি লেখা আমি বলতে পারবো না। বাবা সেই চিঠি কাউকে পড়তে দেননি। মিসির আলি সাহেব শুনুন, আমি কিন্তু ভালো মেয়ে না, আমি খুব খারাপ মেয়ে। আমি কতটা খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না। ভাইয়ার মৃত্যুর পর আমি ঠিক করেছিলাম, দোকান থেকে ইঁদুর মারা বিষ কিনে চিনি দিয়ে শরবত বানিয়ে বাবা মা দুজনকেই খাওয়াবো। শুধু যে চিন্তা করেছিলাম তা না, বিষ কেনার জন্য ঘর থেকে বেরো হয়েছিলাম। শুনুন, আমি এখন ঘুমিয়ে পড়ব, খুব ঘুম পাচ্ছে। যতটুকু শুনেছেন সেখান থেকে অ্যানালাইসিস করে কিছু বলতে পারবেন? পারবো। শওকত নামের মানুষটির প্রতি তোমার কোনো প্রেম নেই, তুমি তার হাত ধরেছ অপ্রেমে। তোমার ভাইয়ার প্রতি তোমার যে প্রচণ্ড আবেগ এবং ভালোবাসা ছিল, সেই আবেগ আর ভালোবাসাই তুমি ভাইয়ার বন্ধুর দিকে ছড়িয়ে দিয়েছ। বাবার মৃত্যুর পর মানুষজন ব্যস্ত হয়ে পড়ে ফাদার ফিগার খোঁজার জন্যে।
তুমি ব্যস্ত হয়েছ ব্রাদার ফিগারের জন্যে। আপনি কিছুই জানেন না। শকত যেদিন বিয়ে করলেন সেদিন সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিইনি। রাত 11টার সময় আমি 1 গ্লাস পানি খাই, আর তার সঙ্গে 9টা ঘুমের ওষুধ খাই। ভাইয়া যে ওষুধগুলো খেয়েছিল সেই ওষুধ। আমি খুব আনলাকি মেয়ে তো, ওষুধ খাবার পরও আমার মৃত্যু হয়নি। আমি খুব আনলাকি মেয়ে, সেই জন্যই আমি বেঁচে যাই। আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি, স্টমাক ওয়াশ করেনি। 3-4 দিন বিছানায় আধমরার মতো পড়ে থেকে সুস্থ হয়ে উঠি। তারপর যে কাজটা করি তা হলো শকতের বাসায় গিয়ে উপস্থিত হই। তাকে বলি, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমার কোনো কথা শুনব না, তুমি অবশ্যই আমাকে বিয়ে করবে। উনি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এরকম ছটফট করছো কেন? বসো তো, ঠান্ডা হয়ে বসে কথা বলো। চা খাবে? আমি চা বানিয়ে আনি, চা খাও। মিসির আলি বললেন, তুমি যখন কথা বললে শকত সাহেবের স্ত্রী বাসায় ছিলেন না? না, ছিলেন না। আর থাকলেও আমি তার সামনেও এই কথাগুলি বলতাম। এখন বুঝেছেন যে আমি শকতের হাত অপ্রেমে ধরিনি, প্রেমেই ধরেছি। এখন আপনি বিদায় হন, ফুটেন। আপনার সঙ্গে বকবক করে আমার মাথা ধরে গেছে। আনিকার চোখ বন্ধ। মাথার যন্ত্রণার জন্যে মদিনাবাসীর গান শুনতে ভালো লাগছে না। আনিকার চোখ মেলে বিরক্ত গলায় বলল, ড্রাইভার সাহেব, ক্যাসেটটা বন্ধ করেন তো। ড্রাইভার অবাক হয়ে বলল, আপা, ক্যাসেট তো বাজতেছে না, ক্যাসেট প্লেয়ার নষ্ট। ইমন তার বাবাকে বই পড়ে শোনাচ্ছে। বইটার নাম ফিয়ার অ্যাট মিডনাইট, ভয়ঙ্কর ভূতের গল্প। 5th গ্রেডের কিছু ছেলেমেয়ে মন্টানার জঙ্গলে সামার ক্যাম্প করতে যায়। সেখানে পৌঁছার পর শুরুটা তারা খুবই আনন্দে কাটায়। সমস্যা শুরু হয় মধ্যরাত থেকে। লেক থেকে উঠে আসে এক বুড়ো। বুড়োর চেহারায় মায়া, কথাবার্তায় মায়া, কিন্তু হঠাৎ হঠাৎ তার চোখ ধক করে ওঠে। তখন চোখের মণিতে হালকা নীল আলো দেখা যায়। ভূতের গল্প পাঠের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। টেবিলে 4টা বড় বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো ছাড়া ঘরে আর কোনো আলো নেই। ফ্যান বন্ধ রাখা হয়েছে। ফ্যানের বাতাসে মোমবাতি নিভে যায়। তবে আজ গরম নেই। সন্ধ্যাবেলা তুমুল বৃষ্টি হওয়াতে আবহাওয়া ঠান্ডা। ইমন খুব আগ্রহ নিয়ে পড়ছে। অন্যরকম পরিবেশ তৈরি হওয়ায় তার নিজেরই খানিকটা ভয় ভয় লাগছে। গলাও শুকিয়ে যাচ্ছে। পানির গ্লাসে পানি রাখা আছে। ইমন মাঝে মাঝে পানির গ্লাসে চুমুক দিচ্ছে। পানি খাবার সময় কিছুক্ষণ পাঠের বিরতি হয়, তখন পিতাপুত্র গল্প করে। এখন পানি পানের বিরতি। শকত বলল, বুড়ো যে লোক লেকের পানি থেকে উঠে এলো সে আসলে কে? মানুষ নিশ্চয় না। ইমন বলল, মানুষ না। সে কি ভ্যাম্পায়ার জাতীয় কিছু? না, ভ্যাম্পায়াররা পানিতে থাকে না, তারা থাকে পুরনো অন্ধকার বাড়ির কফিনের ভেতর। তাহলে বুড়োটা কি? বুড়োটা কি আমি জানি, কিন্তু আগেই তোমাকে বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। তাহলে থাক, আমার নিজের ধারণা সে পানির কোনো ভূত। ইমন বলল, ইউ আর ভেরি ক্লোজ। বুড়োটা একটা ছবি আঁকলে কেমন হয়? খুব ভালো হয় বাবা। জ্যোৎস্না রাতে পানি থেকে উঠে আসছে আলখাল্লা পরা এক বুড়ো। ইমন আগ্রহ নিয়ে বলল, কখন আঁকবে বাবা? গল্পটা শেষ হোক, বাকি গল্পটা আমি অন্য আরেকদিন পড়ব। আমার ছবি আঁকা দেখতে ইচ্ছে করছে। ছবি আঁকা তো দেখতে পারবে না, কেউ তাকিয়ে থাকলে আমি ছবি আঁকতে পারি না। তাহলে আমি তাকিয়ে থাকব না, অন্য কিছু করব। অন্য কিছুটা কি? নকল পার্ল তৈরি করব। কিভাবে? এক বাটি ঠান্ডা পানি নিতে হবে। জ্বলন্ত মোমবাতি সেই পানির উপর এমনভাবে ধরতে হবে যেন গলানো মোম পানির উপর পড়ে। এক একটা ফোঁটা মোম পড়বে আর জমে গিয়ে মুক্তার দানার মতো হয়ে যাবে। বাহ, ইন্টারেস্টিং তো। আমাকে আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে শিখিয়েছে। আসো তাহলে শুরু করা যাক। তুমি বানাবে মুক্তা আর আমি বানাবো ভূত। তার আগে তুমি তোমার মার সঙ্গে কথা বলে এসো। সে নিশ্চয়ই তোমার টেলিফোনের জন্য অপেক্ষা করে থাকে।
ইমন বাধ্য ছেলের মতো মাকে টেলিফোন করতে গেল। শকত লক্ষ্য করল টেলিফোন করার জন্য সে বারান্দায় চলে গেছে। মাকে সে কখনো বাবার সামনে টেলিফোন করে না। মার জগৎটা সে বাবার কাছ থেকে আলাদা করে রেখেছে। একইভাবে বাবার জগৎটাও সে নিশ্চয়ই মার কাছ থেকে লুকিয়ে রাখে। মাতা পুত্রের কথাবার্তা আড়াল থেকে শোনার ক্ষীণ ইচ্ছা শওকতের হল। ইচ্ছাটাকে সে পাত্তা দিল না। ছেলেকে ভোলানোর জন্য ছবি আঁকতে হবে। লেকের মাঝ থেকে উঠে আসছে দুষ্ট বুড়ো। জ্যোৎস্নার ছবি, মেরিন ব্লু, ডার্ক অ্যাম্বার, আইভরি ব্ল্যাক, হোয়াইট, 4টা রং। অনেকদিন ছবি আঁকা হয় না। শওকতের মধ্যে টেনশন কাজ করতে শুরু করেছে। সাদা বোর্ডটা যেন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। গম্ভীর গলায় বলছে, আমার গায়ে রং ভরাতে যাচ্ছ, খুব সাবধান, খুব সাবধান। ইমন প্রথম কথা বলল, কেমন আছো মা? রেবেকা বললেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। শুধু ভালো না বেশ ভালো? বেশ ভালো। আজ দুপুরে কি দিয়ে খেয়েছ? খিচুড়ি। শুধু খিচুড়ি? হ্যাঁ, বাবা আর আমরা দুজনে মিলে রেঁধেছি। তুমি কি রান্নাও শিখে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি চা বানাতে পারি। বলো কি? চা বানানো যে এত সহজ আমি আগে জানতাম না। আগে জানতে না এমন অনেক কিছু এখন জানবে। ভালো কথা। তোমার বাবার বাসায় কি কোনো কাজের মানুষ নেই? না, সকালবেলা রহিমার মা বলে একজন মহিলা এসে ঘর ঝাঁট দেন, বাসন ধুয়ে দেন। তিনি এখন আসছেন না, তবে তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাতে কি খাবে? রাতেও খিচুড়ি খাবো। দুপুরে আমরা বেশি করে রান্না করেছি, অর্ধেক রেখে দিয়েছি রাতের জন্য। তুমি চাইলে আমি হোটেল সোনারগাঁ থেকে পিৎজা কিনে পাঠাতে পারি। লাগবে না মা। আমি যতদূর জানি পিৎজা তোমার খুবই পছন্দের খাবার। খিচুড়ি আমার খুব পছন্দের খাবার মা। তাহলে তো ভালোই। অ্যান্ডারসন তোমাকে একটা ফ্যাক্স পাঠিয়েছে, তোমাকে পড়ে শোনাবো? হ্যাঁ। হ্যালো লিটল কাউবয়, হ্যাভিং ফান? এই 2 লাইন। তুমি যদি ফ্যাক্সের উত্তর দিতে চাও আমাকে বলো, আমি উত্তর পাঠিয়ে দেব। উত্তর দিতে চাই না। কেন চাও না? আমি যতদূর জানি তুমি অ্যান্ডারসনকে খুব পছন্দ করো। আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, এই জন্য উত্তর দিতে চাই না। এখন উত্তর দিলে সারপ্রাইজ হবে না। কি সারপ্রাইজ? সেটা আমি তোমাকে বলবো না। মা শোনো, বাবা এখন আমার জন্য একটা ছবি আঁকছে। ভালো হোক, ছবি আঁকা আঁকি হোক। শুভরাত্রি মন। শুভরাত্রি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা যদিও সন্ধ্যা, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।